আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে, এইটা করছে, আপনারা কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ মতিউর রহমানের মতিউর রহমানের এই কথা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা করে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আমরা একটা তথ্য দিই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের সমন্বয়কের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই, আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল, হ্যাঁ মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা আর সমন্বয় বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা তার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোনো একটা রিপোর্ট সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট করে নাই পত্রিকা? খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে আপনি এখনো দেখবেন, বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা এতগুলি ইন্দুর, এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এই আপনাদের ধারণা? শেখ হাসিনা বক্তব্য অসুবিধা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে, যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম। জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যাইতে পারে। হ্যাঁ দিছেন তো। আমি একজনের সাথে কথা কইতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা কইতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি, এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলুক। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি, ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না, আপনি কোলে নিয়ে আইসা আদর করেন না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত। তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ নাই। যোগাযোগ একটা হয় না, 50টা জায়গা আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন, কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন দাবিতে হলো বিচার, এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেলে তারা আসলে বিভিন্ন জায়গায় তারা মাঠে দাঁড়াক। শোনেন, এই যে সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবেন, ওইটা তার জন্য পিকনিক হইতো না। আপনিও তার ভিকটিম ছিলেন। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটাকে আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না, আই এম সরি। আপনি প্রশ্নের মধ্যে আসেন, দেখবেন প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, দেখেন কোনো ইন্টারেস্ট নাই। এখন
এগুলি আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি এই না। প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারি, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা ঠিক আছে, বলেন, খালিদ ভাই, আপনি ওইটা বলেন যে continue. হ্যাঁ, আমি যেটা বলতে Please চাইতেছি, continue. হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককে আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, 71 মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল। এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে। এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা, অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমরা অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 3টা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল। আমরা আসতেছি আপনার কাছে, ব্যারিস্টার কাজল, আমরা এটা আসতেছি। আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান, মুক্তিযুদ্ধ নিয়ে, চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, সেইটাই আপনারা প্রদর্শিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি? এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না, দরকার নাই, নতুন বিজয় দিবস খুঁজি, জাতীয় সঙ্গীত চেঞ্জ করি, জয় বাংলা ভালো না, ইত্যাদি আর কি। না, প্রথমত হলো মুক্তিযুদ্ধের অপমান করি। প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ড সিস্টেমের সাথে যায়, আমরা সেই সিস্টেমটার বিরোধী। এটা বিএনপিকে সুস্পষ্ট ভাবে এটা বুঝতে হবে। এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল, সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের কর্মীবৃন্দ। কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। অনেক ছিল বিএনপি নেতা, তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল। ফলত তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে হবে, তরুণ প্রজন্মের যেটা পালস, এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন। আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু 24 থেকে না, আমাদের যাত্রাটা হলো 40 থেকে। সেখানে আমরা ইতিহাসের বাঁকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশন স্টেট পেয়েছিলাম, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সেটা 40-ও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি। আমরা 71-এ যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 72-এর দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেইমানি করেছিল। আমরা কিন্তু 71-এ সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে হয়নি। আমরা সেই জায়গা থেকে 71 এবং 24-এর একটি সংশ্লেষণ ঘটাতে চাই, এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে, আমরা মনে করি যে হয়তো তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে, এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে। আমরা বরাবরই বলে থাকি যে 71-এ বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল, সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম মানে জনগণ কিন্তু জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল, সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আমরা ফুল পাইনি। আপনার পরবর্তীতে যখন 90-ও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল, সেটাও আমরা পাইনি। তো ফলত আমরা এই 24-এ এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর, সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে, যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটা